এই পার্টিকুলার সেশনে আমি বন্ড এবং ইকুইটির কিছু কোয়েশ্চেন্স আলোচনা করবো এবং সেগুলো সলভ করবো। তো প্রথমে একটা কোয়েশ্চেন আছে যে একজন বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টর বট আ বন্ড at 15% ডিসকাউন্ট টু পার। তার মানে হচ্ছে যে সে 100 টাকা ফেস ভ্যালু বন্ড, 85 টাকা মার্কেট প্রাইস, and the bond has remaining maturity of 5 years, মানে 5 বছর আছে, এবং অ্যানুয়াল 10% করে কুপন দেয়। মানে 100 টাকা ফেস ভ্যালুতে সে 10 টাকা করে কুপন পেমেন্ট দিচ্ছে অ্যানুয়াল। তো যেহেতু 5 বছর ম্যাচুরিটি আছে, তাহলে সে 5টা কুপন পাবে 10 টাকা করে। এবং বলা হচ্ছে সবগুলো কুপন যদি আমি 10% রেটে রিইনভেস্ট করতে পারতাম, তাহলে এখানে 5টা কোয়েশ্চেন আছে, সেই 5টা কোয়েশ্চেনের আনসার আমরা করবো। তো প্রথম কোয়েশ্চেনটা খুবই সহজ, বলা হয়েছে কুপন ইনকামটা কত। তো কুপন ইনকামটা তো এখানে আসলে ভেরি ইজি, যেহেতু আপনি প্রতি বছর 10 টাকা করে পাচ্ছেন। সো আলটিমেটলি 10 টাকা মাল্টিপ্লাই বাই 5 বছর আপনার বাকি আছে, তাহলে 10 × 5 মানে হচ্ছে 50 টাকা হচ্ছে আপনার কুপন ইনকাম। টোটাল কুপন ইনকাম 50 টাকা। এরপরে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে টোটাল রিইনভেস্টমেন্ট ইনকামটা কত। তাহলে এই কুপন গুলো তো সে রিইনভেস্ট করবে, এবং রিইনভেস্ট করবে এট কত রেটে সেটা আমাকে বলা আছে যে 10% রেটে রিইনভেস্ট করবে। তো প্রথমে আমি এটা ম্যানুয়ালি দেখাবো যে কিভাবে আমরা এই রিইনভেস্টেড কুপন টোটাল ফিউচার ভ্যালুটা কেমন হয় ম্যানুয়ালি আমরা দেখবো, তারপর আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে দেখবো। তো খেয়াল করে দেখেন আপনার 5 বছর বাকি। সো ইউ আর এট টাইম জিরো, সো ইউ হ্যাভ টাইম 1, 2, 3, 4, and 5 বছর শেষে একটা কুপন পাচ্ছেন। তো আপনি 5 বছর যেহেতু বাকি, 1 বছর পরে একটা কুপন পাচ্ছেন 10 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 10 টাকা, তারপরে ফাইনালি 10 টাকা। ফাইনাল যে 10 টাকাটা পাচ্ছেন এটা তো আর কোথাও রিইনভেস্ট হচ্ছে না। সো ফাইনাল 10 টাকা আর্নস নাথিং। প্রথম যে 10 টাকাটা পেলেন এটা যেহেতু 4 বছরের জন্য আপনি রিইনভেস্ট করতে পারবেন এট দ্য রেট অফ 10%, তাহলে আপনার ফিউচার ভ্যালু হবে 10 × 1.1 টু দি পাওয়ার 4। পরেরটা আপনি ইনভেস্ট করবেন 3 বছরের জন্য, তাহলে 10 × 1.1 টু দি পাওয়ার 3। এর পরেরটা 10 × 1.1 স্কোয়ার, তারপরেরটা 10 × 1.1, অ্যান্ড ফাইনালি 10। তো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে কুপন রিইনভেস্টমেন্ট সহ টোটাল ইনকামটা। সো আমার যদি 1.1 টু দি পাওয়ার 4 প্রথমটা, যে রেজাল্টটা হলো সেটা 1.46 মাল্টিপ্লাইড বাই 10, তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমটা 14.461, যেটা আমরা ওয়ানে স্টোর করলাম। সেকেন্ডটা 1.1 টু দি পাওয়ার 3, যে রেজাল্টটা পেলাম সেটাকে আমরা 10 দিয়ে গুণ করলাম, করে আমরা পরেরটা পেলাম। সো 13.31 স্টোর 2 দিয়ে স্টোর করলাম। তারপরেরটা 1.1 স্কোয়ার, সেটাকে আমরা 10 দ্বারা গুণ করলাম, যে রেজাল্টটা আসলো সেটাকে আমরা 3 তে স্টোর করলাম। এরপরেরটা 10 কে 1.1 দিয়ে গুণ করলে 11, এটা স্টোর করলাম 4 এ, এন্ড ফাইনালি 10 পাচ্ছি, আর যেটা স্টোর করলাম 5 এ। সো রিকল 1 প্লাস রিকল 2 প্লাস রিকল 3 প্লাস রিকল 4, রিকল 1 প্লাস রিকল 2 প্লাস রিকল 3 প্লাস রিকল 4 প্লাস রিকল 5 করলে আমরা পাই 61.05। যেহেতু আমার কুপন 5টা কুপন টোটাল 50 টাকা, এখান থেকে 50 বাদ দিলে রিইনভেস্টমেন্ট থেকে আমার ইনকাম আসে 11.051। সো রিইনভেস্টমেন্ট ইনকাম হবে 11.051। এই জিনিসটা খুব ইজিলি আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে টাইম ভ্যালু অফ মানি ইউজ করে ক্যালকুলেট করতে পারি। যেহেতু 10 টাকা ইজ দ্য রেগুলার কুপন হুইচ ইজ পিএমটি, সো এটা ইনভেস্ট হচ্ছে, মাইনাস সাইন দিয়ে আমরা পিএমটি প্রেস করবো। 5টা কুপন এই কারণে 5, এন হবে 5। 10% রেটে রিইনভেস্ট হচ্ছে, 10 হবে আই বাই ওয়াই।
প্রেজেন্ট ভ্যালুতে কিছু নাই, শুধু কুপন গুলোই আমরা ইনভেস্ট করছি। আমরা সিপিটি এফবি দিয়ে ফিউচার ভ্যালু ক্যালকুলেট করবো, যেটা 61.0512 চলে আসে। সেখান থেকে 50 বিয়োগ দিলাম, 11.051 পাবো। এই বন্ডটা যেহেতু 15% ডিসকাউন্টে কেনা হয়েছে, মানে 85 টাকায় কেনা হয়েছে, 5 বছর শেষ, বন্ডটা ম্যাচিওর হয়ে গিয়েছে, আপনি 100 টাকা পাবেন, তাহলে আপনার ক্যাপিটাল গেইন হবে 15 টাকা। তো খেয়াল করে দেখেন যে আপনার এই বন্ডটা থেকে তিনটা সোর্স: টোটাল কুপন ইনকাম, রিইনভেস্টমেন্ট ইনকাম এন্ড টোটাল ক্যাপিটাল গেইন। কুপন এবং রিইনভেস্টমেন্ট ইনকাম সহ আমার 61 টাকা 5 পয়সা আমার রিটার্ন আসছে। এর সাথে 15 টাকা যোগ হবে, যেটা আমার ক্যাপিটাল গেইন হবে। সো বন্ডটা থেকে 5 বছরে আমার টোটাল প্রফিট বা রিটার্ন আপনি বলতে পারেন 76 টাকা 5 পয়সা হয়েছে। এখন এই 76 টাকা 5 পয়সা আপনি আর্ন করেছেন কত টাকা ইনভেস্ট করে? আপনি 85 টাকা ইনভেস্ট করেছেন। তো 85 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা পেয়ে যাব, মানে 5 বছরে টোটাল রিটার্নটা আমরা পেয়ে যাব, which is 89.47%. 89.47% is your হোল্ডিং পিরিয়ড রিটার্ন, 5 বছরে টোটাল রিটার্ন। এটাকে আমরা প্রতি বছরে গড়ে কত পার্সেন্টে ইনভেস্ট করলে এই হোল্ডিং পিরিয়ড রিটার্নটা আর্ন হতো? ইচ ইয়ারে আমার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, CAGR, এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, which will be the realized yield to maturity, তাহলে আমার এই হোল্ডিং পিরিয়ড রিটার্নের সাথে ফর্মুলাটা হচ্ছে 1 + হোল্ডিং পিরিয়ড রিটার্ন টু দি পাওয়ার 1/5 -1, যেহেতু 5 বছরে টু দি পাওয়ার 1/5। সো এটার সাথে আমরা 1 যোগ করবো, সো 1 + HPR পেয়ে গেলাম। টু দি পাওয়ার 5 রিসিপ্রোকাল করবো, মানে 1/5, মানে 0.2। যে রেজাল্ট আসবে সেখান থেকে আমরা 1 বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাব আমাদের realized YTM, which will be 13.63. So 13.63 is the realized yield to maturity, আর 89.47 is the holding period return. সো এভাবে করে আমরা একটা বন্ডে ইনভেস্ট করে বিভিন্ন সোর্স থেকে যে রিটার্নটা পাই সেটা ক্যালকুলেট করে দেখলাম, এবং সেখান থেকে আমার ওভারঅল টোটাল রিটার্নটা দেখলাম, এবং আমার ইয়ারলি এভারেজ রিটার্নটা দেখলাম। ঠিক এরকমই আরেকটা অঙ্ক আমরা এখানে করব। এখানে বলছে বন্ডটা একজন ইনভেস্টর বন্ড 5 ইয়ার বন্ড, বন্ডটা 5 বছরের বন্ড, কিন্তু এই বন্ডটা অলরেডি 3 বছর চলে গিয়েছে, কারণ এই বন্ডটার রিমেইনিং ম্যাচুরিটি ইজ 2 ইয়ার্স টু ম্যাচুরিটি। সো ফর আস দিস বন্ড হ্যাজ 2 বছর ম্যাচুরিটি আছে। এই বন্ডটা আমাকে 8% অ্যানুয়াল কুপন দেয়। তার মানে হচ্ছে আমি আর দুইটা কুপন পাবো। সো দুইটা কুপন পাবো, প্রথম কুপন পাবো 8 টাকা, এক টাইম, আমার জন্য 2 বছর বাকি, সো আমার জন্য এক টাইম 1 আমি 8 টাকা পাবো, এন্ড টাইম 2তেও আমি 8 টাকা পাবো। এন্ড এই কুপন গুলো আমরা রিইনভেস্ট করতে পারবো 10% রেটে, আমাকে বলা হয়েছে। তাহলে 10% রেটে যদি আমি রিইনভেস্ট করতে পারি, সেই 8 টাকা, প্রথম 8 টাকাটা 1 বছরের জন্য ইনভেস্ট হবে, সেকেন্ডটা তো বছর পেয়ে যাচ্ছি ম্যাচুরিটিতে, আর ওটা রিইনভেস্ট হচ্ছে না। আর এই পরটা যদি 2 বছর আছে, প্রথম বছর 8 পাবো কুপন দেখে, সেকেন্ড বছর 8 পাবো কুপন, 2 বছর শেষ হয়ে গেলে এর সাথে আমি আরো 100 টাকা বন্ডের ফেস ভ্যালুটা পাবো। তার মানে এট টাইম 1 আমি 8 টাকা পাবো, টাইম 2 আমি 108 টাকা। এই দুই পিরিয়ডের জন্য কারেন্ট ইল্ড কার্ভটা বলছে 10% ফ্ল্যাট। 10% ফ্ল্যাট মানে হচ্ছে 1 বছরের জন্য রেলেভেন্ট রেটও 10%, 2 বছরের ক্যাশ ফ্লোর জন্য রেলেভেন্ট রেট 10%। তাহলে 8কে আমরা 10% যে ডিসকাউন্টিং করবো, 1.1 টু দি পাওয়ার 1, আর 108কে 1.1 স্কোয়ার, 10 দিয়ে আমরা এটা যোগ করবো। এভাবে করে ম্যানুয়ালি আমরা বন্ডের প্রাইস বের করতে পারি, আবার আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে বন্ডের প্রাইসটা বের করতে পারি। তো আমরা যদি ম্যানুয়ালি বের করি, সো 8 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1, যে রেজাল্ট আসবে সেটা 7.27, এটাকে আমি 1 এ স্টোর করলাম। দেন 108 ডিভাইডেড বাই 1.1 স্কোয়ার, 89.25, এটাকে আমি 2 তে স্টোর করলাম। এটার সাথে আমি যোগ করলাম প্রথম যে প্রেজেন্ট ভ্যালুটা,
7.27 যোগ করলে আমরা প্রাইস অফ দি বন্ড বা ভ্যালু অফ দি বন্ড পেয়ে যাবো, হুইচ ইজ 96.52। তার মানে এই বন্ডটার কারেন্ট মার্কেট প্রাইস 96.52, এই প্রাইসে আমরা কিনবো। 2 বছর বন্ডের ম্যাচুরিটি পর্যন্ত আমরা হোল্ড করলে বন্ড থেকে আমরা 100 টাকা পাবো। আমাদের ক্যাপিটাল গেইন হবে 2 বছরে 3 টাকা 47 পয়সা। 3 টাকা 47 পয়সা আমাদের ক্যাপিটাল গেইন হবে। 2টা কুপন পাবো, সো 8 8 16 টাকা আমরা পাবো। আর এই 2টা কুপন যখন আমি রিইনভেস্ট করবো, প্রথম 8 টাকা তো আমি রিইনভেস্ট করবো 10% রেটে, তো 1.1 টু দি পাওয়ার 1 1 বছরের জন্য ইনভেস্ট হচ্ছে, সো 8.8 পাবো। আর সেকেন্ড 8 পাবো, সো টোটাল 16.8। এর মধ্যে 16 টাকা ইজ মাই কুপন, তাহলে রিইনভেস্টমেন্ট থেকে 0.8। তাহলে টোটাল রিটার্ন আমার দাঁড়াচ্ছে 16 প্লাস 0.8 প্লাস 3.47, সো হুইচ ইজ 16.8 প্লাস ক্যাপিটাল গেইন 3.47, টোটাল 20.27। এই 20.27 ইজ মাই প্রফিট বা রিটার্ন। এটা আর্ন করতে আমাদের ইনভেস্ট করতে হয়েছে 96.52। সো আমরা যদি 96.52 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নটা পেয়ে যাব। সো 96.52 দিয়ে ডিভাইড করে আমরা পেলাম 21%। সো 21% ইজ মাই হোল্ডিং পিরিয়ড রিটার্ন। 2 বছর যেহেতু ইজ মাই হোল্ডিং পিরিয়ড, এটাকে 2 বছরে আমরা ভাগ করে দিব, মানে হচ্ছে +1 1 প্লাস HPR টু দি পাওয়ার হাফ। টু দি পাওয়ার হাফ আর রুট করা একই কথা। সো দেন -1 করলে আমরা রিয়ালাইজড আমার যে YTM, সেটা 10% পার এনাম আমরা পাচ্ছি, উইচ ইজ দ্য সেম অ্যাজ 10% রেটে যেহেতু আপনি ক্যাশ ফ্লো ডিসকাউন্টিং করেছেন, 10% রেটেই যেহেতু আপনি রিইনভেস্টমেন্ট করেছেন, উইদাউট ক্যালকুলেটিং বলে ফেলা যায় এটা 10% হবে। সো এভাবে করে আমরা আরেকটা বন্ডের সোর্সেস অফ রিটার্ন এবং তার ইল্ড ক্যালকুলেশনটা আমরা দেখলাম। সো আপনি গড়ে কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সিএজিআর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট, হুইচ ইজ দি হরাইজন ইল্ড বা রিয়ালাইজড ওয়াইটিএম ফর ইউ। আমরা আরো একটা এরকম অঙ্ক করব, 3 নাম্বার কোয়েশ্চেন। এই অঙ্কটাই বলছে যে একজন ইনভেস্টর 5 বছরের বন্ড কিনেছে এট পার, এন্ড ওয়াইটিএম এক্সপেক্টেড হচ্ছে 12%। তো আমরা জানি কুপন রেট আর ওয়াইটিএম যখন সেম হয় তখন বন্ডটা পারে ট্রেড হয়। তো যেহেতু এখানে বন্ডটা পারে ট্রেড হচ্ছে, তাহলে কুপন রেট আর ওয়াইটিএম সেম। তো এর মানে আমরা বলে ফেলতে পারি যে এই কোয়েশ্চেনে কুপন রেট ইজ অলসো 12%। কুপন পেমেন্টটা হবে অ্যানুয়ালি, অ্যামাউন্টটা বলা নাই, কিন্তু আমরা বের করে ফেলতে পারি যে কুপনটা 12% হবে। এখন বন্ডটা কেনার ঠিক পরপরই ইন্টারেস্ট রেট কমে 10% হয়ে গিয়েছে, and remain 10% at that level for the next 5 years. হরাইজন ইল্ড আমাকে ক্যালকুলেট করতে হবে, 5 বছর হোল্ড করলে আমরা কত হবে। তো আমরা কুপন পাবো এরকম 5টা, 12 12 12 12 12। ঠিক যেভাবে কোয়েশ্চেন 1 আমরা ইনভেস্ট করেছি, ঠিক সেভাবে আমরা কুপনটা রিইনভেস্ট করে আমরা রিইনভেস্টের কুপন সহ ফিউচার ভ্যালুটা পেতে পারি। এটা আমি অলরেডি কোয়েশ্চেন 1-এ দেখিয়েছি। আহ এই ক্ষেত্রে আমি একটু ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইজিলি করা যায় সেটাই করবো, ম্যানুয়ালিও আমি দেখিয়েছি কোয়েশ্চেন 1-এ। সো 12 পিএমটি তে চলে যাবে, যেহেতু ইনভেস্ট করছি মাইনাস দিয়ে পিএমটি তে দিলাম। এরকম 5টা কুপন আমি পাচ্ছি, 5টা কুপন ইনভেস্ট হচ্ছে, ফাইনালটা কোনো ইন্টারেস্ট আর্ন করছে না। সেই কুপন গুলো রিইনভেস্ট হচ্ছে এট দ্য রেট অফ 10, শুধু কুপনই রিইনভেস্ট হচ্ছে, কোনো প্রেজেন্ট ভ্যালু নাই। সো সিপিটি ফিউচার ভ্যালু ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব টোটাল 73.26। এর মধ্যে 6 12 72 টাকাই হচ্ছে কুপন। তাহলে রিইনভেস্টেড অ্যামাউন্টটা হচ্ছে আমার 73.26 থেকে 72 বিয়োগ করলে 1.26। তো কুপন আর রিইনভেস্টমেন্ট সহ আমি 73.26 পাচ্ছি। আর এই বন্ডটা যেহেতু পারে কিনেছি, ম্যাচুরিটিতেও পারেই বিক্রি হবে, মানে পারেই পাবো, কোনো ক্যাপিটাল গেইন বা লস নাই। এই বন্ডটা 100 টাকা দিয়ে কিনেছি, 100 টাকা দিয়ে টোটাল আমার 73.26 আসছে, তার মানে তো আমার
holding period return is 73.26%. 73.26 divided by 100, which is holding period return 73.26. এই হোল্ডিং পিরিয়ড রিটার্নের সাথে এক যোগ করবো, করলে সেটাকে আমরা 1 প্লাস HPR পেয়ে যাব। and 1 প্লাস HPR কে হরাইজন ইন ক্যালকুলেট করার জন্য টু দি পাওয়ার 5 বছর হোল্ড করেছি, টু দি পাওয়ার 1/5 দেন -1, সো টু দি পাওয়ার 5 রেসিপ্রোকাল নিলাম, তখন 1/5 হয়ে গেল, ইকুয়াল টু 1.116 ওয়াট, -1 করলে আমরা পেয়ে যাব horizon yield, which is 11.61%. সো ঠিক এভাবে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনের হরাইজন ইলটা ক্যালকুলেট করে ফেললাম। এরপরে আমরা প্রথম যে 3টা এক্সাম্পল দেখলাম, এই 3টা এক্সাম্পলই ইজ রিলেটেড টু equity, রিলেটেড টু বন্ড। 4 নাম্বার কোয়েশ্চেন যেটা আমরা দেখবো সেটা ইজ রিলেটেড টু ইকুইটি। সো 4 নাম্বার কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, এখানে বলা হচ্ছে একটা ম্যাচিওর কোম্পানি 100 টাকা তার ইকুইটি ক্যাপিটাল এবং 20 crore টাকা সে নেট প্রফিট করেছে। সো যেহেতু তার ইকুইটি ক্যাপিটাল ইজ 100 আর নেট প্রফিট 20 ডিভাইডেড বাই 100, আমরা বলে ফেলতে পারি যে ROE ইজ ইকুয়াল টু 20% বলা যায়। এই 20 crore টাকা নেট প্রফিটের মধ্যে সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে 12%। তাহলে আমরা বলতে পারি E/E, মানে পে আউট রেশিও, ডিভিডেন্ড ডিভাইডেড বাই আর্নিংস। 12 টাকা আপনি ডিভিডেন্ড আকারে দিচ্ছেন টোটাল 20 টাকার মধ্যে, মানে 12 crore আউট অফ 20 crore, তাহলে পে আউট রেশিও 60% এটা বলা যায়। তাহলে রিইনভেস্ট হচ্ছে বাকি 40%, বাকি 40%টাকে আমরা বলতে পারি যে রিটেনশন রেশিও। বাকি 40% ইজ আওয়ার রিটেনশন রেশিও। তো আমাদের একটা ম্যাচিউর কোম্পানির ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে ডিভিডেন্ডটা, আর্নিংসটা উইল গ্রো এট আ কনস্ট্যান্ট রেট। এন্ড সেই ক্ষেত্রে আমাদের থিওরিটিক্যালি আমরা কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের ক্ষেত্রে যে জিটা বের করি, সেটার ফর্মুলা হচ্ছে ROE ইন্টু রিটেনশন রেশিও। সো ROE হচ্ছে আমাদের 20%, রিটেনশন করেছি আমরা 40%, তাহলে 40% মাল্টিপ্লাই বাই 20%, 8% ইজ আওয়ার জি, এটা বলে ফেলা যায়। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে জাস্টিফাইড ফরওয়ার্ড পি এন্ড জাস্টিফাইড ট্রেলিং পি। জাস্টিফাইড ফরওয়ার্ড পি ইজ D1 divided by E1, D1 divided by E1, সরি, জাস্টিফাইড ফরওয়ার্ড পিটা যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে ডিভিডেন্ড পে আউট রেশিও D/E, এটা D0 ডিভাইডেড বাই E0 আর D1 ডিভাইডেড বাই E1 একই। সো which is 60% is our payout ratio. D/E divided by R minus G করলে আমরা পি রেশিওটা পাই, ফরওয়ার্ড পি রেশিও। আর কত আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 12%, জি আমরা পেয়েছি 8%, 12% থেকে 8% বাদ দিলে ডিনোমিনেটর ইজ 4%, 60% ডিভাইডেড বাই 4% মানে হচ্ছে 15। সো ফরওয়ার্ড পি টা 15, ফরওয়ার্ড পি এর সাথে 1 প্লাস জি গুণ করলে আমরা ট্রেলিং পি পাই, which is 1.08 দিয়ে গুণ করলে আমরা ট্রেলিং পি পাবো, which is 15 multiplied by 1.08, 16.2. So 16.2 is my trailing P and forward P হচ্ছে আমার 15। আর জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিওর ফর্মুলাটা হচ্ছে
ROE মাইনাস জি ডিভাইডেড বাই আর মাইনাস জি। ROE হচ্ছে আমার 20%, জি হচ্ছে আমার 8%, 20% মাইনাস 8% মানে 12%, ডিভাইডেড বাই আর মাইনাস জি তো আমার 4%। তাহলে রেজাল্টটা দাঁড়ায় 3। সো জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও ইজ ইকুয়াল টু 3। এরপরে দুইটা কোয়েশ্চেন করা হয়েছে, একটা হচ্ছে ইকুইটি ভ্যালু অফ দি কোম্পানি পার শেয়ার বেসিসে, নাই টোটাল কোম্পানি। তো আমার কাছে টোটাল ডিভিডেন্ডটাই আছে। তো টোটালের বেসিসে যদি আমি D1 ডিভাইডেড বাই আর মাইনাস জি করি, ডি ইজ মাই 12 ফ্লোর ডিস্ট্রিবিউট করছে, 12 ইন্টু 1.08 ডিভাইডেড বাই আর মাইনাস জি। সো 12 ইন্টু 1.08 ডিভাইডেড বাই 0.04 করলে আমরা 324 পেয়ে যাই। তো 324 ইজ দা কোম্পানির ইকুইটি ভ্যালু। এখন এই কোম্পানিটা যদি গ্রো না করে, তাহলে 20 টাকা নেট প্রফিট 20 টাকায় ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সো 20 ডিভাইডেড বাই আর করলে আর হচ্ছে আমার 12%, 20 ডিভাইডেড বাই 12%, এটা করলে আমরা পেয়ে যাই 166.66। সো 166.67, এইটা হচ্ছে যদি কোম্পানিটা জিরো গ্রোথ কোম্পানি হতো, তাহলে তার ভ্যালু হতো 166 টাকা 67 পয়সা। এই কোম্পানিটা 8% রেটে কনস্ট্যান্ট গ্রো করবে, এইটা ধরে আমরা প্রাইস পেলাম 324 টাকা। তাহলে 324 থেকে আমরা যদি এই 166.67 বাদ দিই, তাহলে বাকি যে 157 কোটি টাকা, 157.33 কোটি টাকা, এটাই হচ্ছে গ্রোথ অপরচুনিটিজ এর ভ্যালু। সো 157.33 will be the present value of growth opportunities. সো এভাবে করে আমরা আহ, এই কোয়েশ্চেন গুলো এরকম ইকুইটি, যেমন প্রাইস টু বুক ভ্যালু, প্রাইস টু আর্নিংস, বা ইকুইটি ভ্যালু বটম ফর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে, এগুলো আমরা করতে পারি, যেগুলো আমাদের সিকিউরিটি অ্যানালিসিস এক্সামে এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় আসে, এবং সেইটা আমাদের জন্য ভেরি হেল্পফুল, এবং সেইটাই আমরা ক্যালকুলেট করে দেখলাম।